Assalamu alaikum. It's me, Omar Sharif Bhuya. Welcome you all to BCS Bank Online. This tutorial is on BCS English and the topic is conditional sentence. Conditional sentence is important for both BCS and Bank English exam preparation. কারণ BCS, ব্যাংক, অন্যান্য চাকরির পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, অ্যাপটিটিউড টেস্ট সকল পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং প্রায়শই এসে থাকে। তাই রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স এক্সপ্রেশন এসব প্রশ্নের প্রিপারেশনের জন্য কন্ডিশনাল সেন্টেন্স জানা অত্যন্ত জরুরি। অন্যদিকে রিটেন ইংলিশ প্রিপারেশন এবং রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য কন্ডিশনাল সেন্টেন্সের উপর ভালো দখল থাকতে হয়। তাই আসুন জব এক্সাম প্রিপারেশনের আলোকে কন্ডিশনাল সেন্টেন্স এই লেসনটি আমরা আলোচনা করি। এক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স এবং তার প্রকারভেদগুলো আমরা একেবারে বেসিক লেভেল থেকে আলোচনা করব, যাতে সব ধরনের শিক্ষার্থী উপকৃত হতে পারেন। এবং প্রত্যেক প্রকার কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাখ্যার সাথে এর উপর অতীতে বিসিএস, ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে সেগুলোও আমরা পাশাপাশি তুলে ধরব এবং এগুলোর বিশ্লেষণমূলক ব্যাখ্যা করব। কন্ডিশনাল সেন্টেন্স এই লেসনটিকে আমরা মূলত দুটো ভিডিওতে উপস্থাপন করব। প্রথম ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস, এর প্রকারভেদ এবং রিয়েল কন্ডিশনাল নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় ভিডিওতে থাকবে আনরিয়েল কন্ডিশনাল এবং মিক্সড কন্ডিশনাল। তো চলুন শুরু করা যাক। কন্ডিশনাল সেন্টেন্স। আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু কথা বলি, সেই কথাগুলোর দুটো অংশ থাকে। একটা হচ্ছে একটি শর্ত, আরেকটা হচ্ছে শর্তটার অধীনস্থ কথা। শর্তটা ঘটলে তার অধীনস্থ কথাটা ঘটে, আর শর্তটা না ঘটলে তার অধীনস্থ কথাটা ঘটে না। যেমন, যদি সে কখনো এ শহরে আসে তাহলে সে আমাকে দেখতে আসে। এখানে দুটো কথা রয়েছে। এই কথাটা যদি সে কখনো এ শহরে আসে, এটা হচ্ছে একটা শর্ত। তার অধীনস্থ কথাটা হচ্ছে তাহলে সে আমাকে দেখতে আসে। কারণ শর্তটা যদি ঘটে, তার অধীনস্থ কথাটা ঘটে। যদি সে কখনো এ শহরে আসে, এ শহরে যদি সে আসে তাহলে সে আমাকে দেখতে আসে। তাহলে শর্তটা হচ্ছে যদি সে কখনো এ শহরে আসে, আর তার অধীনস্থ কথাটা হচ্ছে তাহলে সে আমাকে দেখতে আসে। তাহলে শর্তটা ঘটলে পরের কথাটা ঘটে, শর্তটা না ঘটলে পরের কথাটা ঘটে না। যদি বাংলাদেশ দল ভালোভাবে অনুশীলন করে তাহলে আগামী বিশ্বকাপে তারা ভালো করবে। এখানেও দুটি কথা রয়েছে। প্রথমটা হচ্ছে তার শর্ত, একটি শর্ত, আর পরেরটা হচ্ছে শর্তটার অধীনস্থ কথা। শর্তটা যদি ঘটে, পরের কাজটা ঘটবে। কিরকম? যদি বাংলাদেশ দল ভালোভাবে অনুশীলন করে, এটা হচ্ছে তার শর্ত। আর যদি অনুশীলন করে তাহলে আগামী বিশ্বকাপে তারা ভালো করবে। তাহলে আগামী বিশ্বকাপে ভালো করা নির্ভর করে কিসের উপরে? শর্তটা ঘটার উপরে। শর্তটা ঘটলে পরের কথাটা ঘটবে, শর্তটা না ঘটলে পরের কথাটা ঘটবে না। যদি তুমি আগামী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে তাহলে হয়তো পাশ করতে। এখানেও দুটো কথা রয়েছে। প্রথমটা হচ্ছে শর্ত, পরেরটা হচ্ছে তার অধীনস্থ কথা। শর্তটা কি? যদি তুমি আগামী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে, তার মানে সে আগামী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে না। আর যদি করতে তাহলে পাশ করতে। তাহলে শর্তটা যদি ঘটত, পরের কাজটা ঘটত। শর্তটা যেহেতু ঘটছে না, পরের কাজটাও ঘটতে যাচ্ছে না। আমরা আরও একটা উদাহরণ দেখি। আগুন নির্বাপন বাহিনী যদি সময় মতো আসতো তাহলে হয়তো তারা বাড়িটা রক্ষা করতে পারত। এখানেও দুটো কথা রয়েছে। প্রথমটা হচ্ছে একটি শর্ত, সেটা কি? যদি আগুন নির্বাপন বাহিনী সময় মতো আসতো তাহলে হয়তো তারা বাড়িটি রক্ষা করতে পারত। এটা হচ্ছে শর্তের অধীনস্থ কথা। তাহলে শর্তটা যদি ঘটতো, তার মানে কি? যদি আগুন নির্বাপন বাহিনী সময় মতো আসতো তাহলে পরের কাজটা ঘটতো। তার মানে তারা হয়তো বাড়িটা রক্ষা করতে পারত। আর শর্তটা যেহেতু ঘটে নাই, পরের কাজটাও ঘটে নাই। এই যে আমরা দুটো কথাকে একসাথে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শর্ত। বাংলায় যখন কোনো বাক্যে একটি যদি থাকে
তখন সেই কথাটা দ্বারা একটি শর্ত নির্দেশ করে, আর শর্তটার অধীনে আরেকটা কথা থাকে, সেটা কি, আরেকটা ঘটনা থাকে, সেটা কি, শর্তটা যদি ঘটে পরের কাজটা ঘটে, শর্তটা যদি না ঘটে পরের কাজটা ঘটে না। এই শর্ত এবং তার অধীনস্থ কথা, এই পুরো বাক্যটাকে বলা হয় ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স। আমি আবারও বলি, এই শর্তটা এবং তার অধীনস্থ কথাটা, এই দুটো বাক্যকে একসাথে ইংরেজিতে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সই আমরা আজকে শিখতে যাচ্ছি। আসুন দেখি তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের সাথে পরিচিত হই। কন্ডিশনাল সেন্টেন্স, ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স দুই রকমের। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আরেকটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার দুই রকমের, একটা হচ্ছে ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল, আরেকটা হচ্ছে ফিউচার পসিবল। আনরিয়েল কন্ডিশনালও দুই রকম, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, আরেকটা হচ্ছে পাস্ট। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মূলত দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আরেকটা হচ্ছে কি আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার দুই রকমের, একটা হচ্ছে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, আরেকটা হচ্ছে ফিউচার পসিবল। আনরিয়েল কন্ডিশনালও দুই রকমের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, আরেকটা হচ্ছে পাস্ট। এছাড়াও আরেক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখব, সেটা হচ্ছে কি মিক্সড কন্ডিশনাল। এই ভিডিওতে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে প্রথম প্রকার রিয়েল কন্ডিশনাল, এই রিয়েল কন্ডিশনাল এবং তার দুটো ভাগ ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল এবং ফিউচার পসিবল, এই নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা রিয়েল কন্ডিশনাল সম্বন্ধে জানি। রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনালের আমরা দুটো অংশ দেখেছি, একটা হচ্ছে ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল, আরেকটা কি ফিউচার পসিবল। আমি আবার আপনাদেরকে দেখাই, রিয়েল কন্ডিশনালের আমরা দুটো অংশ দেখেছি, একটা হচ্ছে ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল, আর একটা হচ্ছে ফিউচার পসিবল। এই ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালটা আমরা আগে শিখতেছি। আসেন দেখি ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল কি জিনিস, তার গ্রামার স্ট্রাকচারটা যখন আমরা দেখব তখন আমরা এটা বুঝতে পারব। রিয়েল কন্ডিশনাল গ্রামার স্ট্রাকচারটা কি, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের গ্রামার স্ট্রাকচারটা কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম। ভালোভাবে খেয়াল করেন, রিয়েল কন্ডিশনাল কেন বলে সেটাতে আমরা পরে যাচ্ছি, আগে গ্রামার স্ট্রাকচারটা বুঝি, তাহলে রিয়েল কন্ডিশনাল বুঝতে সুবিধা হবে। যেহেতু আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে দুটো অংশ থাকে, একটা হচ্ছে শর্ত, আরেকটা হচ্ছে শর্তের অধীনস্থ কথা। শর্তটা যেটা ইফ দিয়ে শুরু হয়, এটা একটা বাক্যাংশ, এটাকে আমরা অবশ্যই বলতে পারি একটা ক্লজ। তার মানে আমরা এক কথায় বলতে পারি শর্তটা হচ্ছে ইফ ক্লজ। আমরা শর্তটাও বলতে পারি অথবা ইফ ক্লজও বলতে পারি। ইফ ক্লজটা বা শর্তটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর শর্তের অধীনস্থ কথাটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন এটা রিয়েল? এই শর্তটা যদি ঘটে পরের কাজটা ঘটে, শর্তটা যদি না ঘটে পরের কাজটা ঘটে না। তার মানে পরের কাজটা ঘটার বাস্তবতা আছে। শর্তটা ঘটলে পরের কাজটা ঘটে, শর্তটা না ঘটলে পরের কাজটা ঘটে না। যেহেতু পরের কাজটা ঘটার বাস্তবতা আছে, এই জন্য এটাকে বলা হয় রিয়েল কন্ডিশনাল। এক। দুই হচ্ছে রিয়েল কন্ডিশনাল সেন্টেন্সের শর্তটা, দ্যাট মিনস ইফ ক্লজটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আমি আবারও বলি, রিয়েল কন্ডিশনাল যখনই হবে তখনই শর্তটা, দ্যাট মিনস ইফ ক্লজটা, এই ইফ ক্লজটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এটা। তাহলে রিয়েল কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি? রিয়েল কন্ডিশনাল হচ্ছে ওই কন্ডিশনাল যখন শর্তটা ঘটলে পরের কাজটা ঘটে, শর্তটা না ঘটলে পরের কাজটা ঘটে না, যেটা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। রিয়েল কন্ডিশনাল কেন? কারণ পরের কাজটা ঘটার বাস্তবতা আছে। বাস্তবতাটা কি? শর্তটা ঘটলেই পরেরটা ঘটে, শর্তটা না ঘটলে পরেরটা ঘটে না। ঘটার সম্ভাবনা আছে, ঘটে। কখন ঘটে? শর্তটা ঘটলে পরের কাজটা ঘটে, শর্তটা না ঘটলে পরের কাজটা ঘটে না। যেহেতু পরের কাজটা ঘটার বাস্তবতা আছে, এই জন্য এটাকে বলা হয় রিয়েল কন্ডিশনাল। আর রিয়েল কন্ডিশনালের আরেকটা কথা বলেছি, ইফ ক্লজটা সবসময়ই হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে তার গ্রামার স্ট্রাকচার আমরা দেখলাম। এখন আসি দেখি রিয়েল কন্ডিশনালের ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা কীরকম হবে সেটা দেখি। ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা কি?
ইফ আই ডু ইউ ডু। ভালোভাবে তাকিয়ে দেখেন, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে ইফ ক্লজটাও হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, তার অধীনস্থ কথাটাও হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন সিম্পল প্রেজেন্ট? কারণ ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল কথা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। হ্যাবিচুয়াল কথা, রেগুলার অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন, এগুলি সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ফ্যাকচুয়াল কথাগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এই জন্য রিয়েল কন্ডিশনালের ইফ ক্লজটা তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স এবং তার অধীনস্থ কথাটাও আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই জন্য এটাকে বলা হয় ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। এটার আরেকটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন হতে পারে, সেটা কি? ইফ ক্লজটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবেই, পরেরটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। কি হতে পারে? ইফ ক্লজটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবেই, কিন্তু পরেরটা ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স তো আদেশ, উপদেশ, রিকোয়েস্ট, অর্ডারের বাক্য, অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে রিয়েল কন্ডিশনালের ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স তো অবশ্যই হবে, পরের কথাটা আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের ক্ষেত্রে রিয়েল কন্ডিশনালের ইফ ক্লজ তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, যেটা আগে বলেছি। আর ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল এর জন্য পরের ক্লজটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্স। শর্ত এবং শর্তের অধীনস্থ কথাটা উভয়ই সিম্পল প্রেজেন্ট টেন্স। আসেন আমরা কিছু উদাহরণ দেখি। ইফ আই হ্যাভ টাইম আই গো টু জিম। দেখেন ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। আই গো টু জিম, আমি জিমে যাই, এটা আমার সচরাচর কাজ, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে যদি আমি সময় পাই তাহলে জিমে যাই, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং তার অধীনস্থ কথাটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। পরেরটা দেখেন, ইফ আই গেট টাইম ইন দ্য ইভিনিং আই ইউজুয়ালি গো ফর আ ওয়াক। আমি যদি সন্ধ্যাবেলা সময় পাই তাহলে আমি সাধারণত হাঁটতে যাই। ইফ ক্লজটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা রিয়েল কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস ভার্ব। আই ইউজুয়ালি গো যেটা, এটা অবশ্যই সচরাচর কাজ অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে ইফ ক্লজও সিম্পল প্রেজেন্ট টেন্স, তার অধীনস্থ কথাটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। এই জন্যই হচ্ছে এটা রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। ইফ আই গেট টাইম আই ইউজুয়ালি গো ফর আ ওয়াক। If the doctor has morning office hour, he visits his patients at afternoon. যদি ডাক্তার সাহেবের সকালবেলা অফিস আওয়ার থাকে তাহলে সে বিকেলবেলা তার পেশেন্টদেরকে ভিজিট করে। ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ডাক্তার হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর হি ভিজিটস সচরাচর কথা, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইফ দ্য ডক্টর, দুইটাই সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ ক্লজটাও সিম্পল প্রেজেন্ট টেন্স আর পরের কথাটাও কি? হি ভিজিটস, সে পেশেন্টদেরকে ভিজিট করে, এটাও হ্যাবিচুয়াল অ্যাকশন, একটা ফ্যাকচুয়াল অ্যাকশন। এই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, উভয়টাই সিম্পল প্রেজেন্ট টেন্স, শর্ত এবং শর্তের অধীনস্থ কথাটা। তাহলে কি অর্থটা কি? যদি ডাক্তার সাহেবের সকালবেলা অফিস আওয়ার থাকে, সে পেশেন্টদেরকে ভিজিট করে বিকেলবেলা। ইফ ইউ সি মারিয়া প্লিজ আস্ক হার টু কল মি। যদি তুমি মারিয়াকে দেখো তাকে বলো আমাকে কল করতে। এটা হচ্ছে একটা ইম্পারেটিভের বাক্য। দেখেন, ইফ ইউ সি মারিয়া, সাবজেক্ট প্লাস ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স। পরের কথাটাও রিকোয়েস্ট করা হচ্ছে, প্লিজ আস্ক মারিয়া টু কল মি। আর রিকোয়েস্ট, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলি তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে উভয়ই সিম্পল প্রেজেন্ট টেন্স। এই জন্যই হচ্ছে রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। এই বাক্যটা কোন স্ট্রাকচারটার উপরে, কোন প্যাটার্নটার উপরে বানানো হলো? এইটার উপরে। পরেরটাতে যাই, কল মি ইফ ইউ হিয়ার ফ্রম মম। আমাকে ডেকো যদি মা তোমাকে বলে অথবা তুমি মায়ের কাছ থেকে শোনো। সোজা কথা, মা বললে আমাকে ডেকো। কল মি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইফ ইউ হিয়ার ফ্রম মাম, যদি তুমি মামের কাছ থেকে শোনো, যদি মাম বলে, একই কথা আর কি। তাহলে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সটাও তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা কথা বলে রাখি, ইফ ক্লজটা বাক্যের শুরুতে এবং পরেও যেতে পারে, উভয় দিকে ইফ ক্লজ থাকতে পারে। যেমন ইফ আই হ্যাভ টাইম আই গো টু জিম, অথবা আই গো টু জিম ইফ আই হ্যাভ টাইম, বোথ আর কারেক্ট ইন দ্য সেম সেন্স, সেম মিনিং। আই অলওয়েজ সি আ মুভি ইফ আই স্টে আপ অ্যাট নাইট। আমি সবসময় একটা সিনেমা দেখি যদি আমি রাতে জাগা থাকি।
আই অলওয়েজ সি এ মুভি, আই অলওয়েজ সি অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স, সচরাচর কাজ অলওয়েজ আছে। ইফ আই স্টে আপ অ্যাট নাইট, ইফ ক্লজটা তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, যেহেতু এটা রিয়েল কন্ডিশনাল, এই সাবজেক্ট প্লাস ভার্ব। যদি আমি রাতে জাগা থাকি, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। আর থাকলে কি করি, যদি জাগা থাকি তাহলে আমি সবসময় একটা সিনেমা দেখি, তাহলে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের কথাটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ যেহেতু এটা ফ্যাকচুয়াল অ্যাকশন অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন। আর এই দুইটা মিলিয়ে হচ্ছে রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। She tries to pay me a visit if she ever comes to মিরপুর। যদি সে কখনো মিরপুরে আসে তাহলে সে আমাকে দেখতে আসতে চেষ্টা করে। তাহলে শর্তটা কি, এইটা ইফ শি এভার কামস টু মিরপুর, ইফ শি এভার কামস টু মিরপুর, এটা হচ্ছে শর্তটা। এটা সাবজেক্ট প্লাস ভার্ব, এভার কামস কখনো আসে, সিম্পল প্রেজেন্ট টেন্স ইফ ক্লজটা। আর যদি সে কখনো মিরপুর আসে, আসলে কি হয়, তার অধীনস্থ কথাটা কি, শি ট্রাইজ, সাবজেক্ট প্লাস ভার্ব, শি ট্রাইজ টু পে মি আ ভিজিট, সে আমাকে দেখতে আসে। তাহলে শর্তের অধীনস্থ কথাটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইফ ক্লজটাও সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ইফ ক্লজের অধীনস্থ কথাটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাট মিন ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে এটা রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। একটা কথা অবশ্যই মনে রাখবেন, বারবারই আমি একটা কথা বলার চেষ্টা করতেছি, ইফ ক্লজও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে আর তার অধীনস্থ কথাটাও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আর তখনই এটা হবে রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। মাই ডগ অলওয়েজ ওয়েকস মি আপ ইফ হি হিয়ার্স স্ট্রেঞ্জ নয়েজেস। আমার কুকুরটা সব সময় আমাকে জাগিয়ে দেয় বা জাগিয়ে তোলে যদি সে অপরিচিত শব্দ শুনে। ইফ হি হিয়ার্স স্ট্রেঞ্জ নয়েজেস, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। মাই ডগ সাবজেক্ট, অলওয়েজ যেহেতু আছে, অ্যাডভার্ব অলওয়েজ, আর এখানে ভার্ব হচ্ছে ওয়েক্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এটা হচ্ছে সচরাচর কাজ, মাই ডগ অলওয়েজ ওয়েক্স মি আপ, সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি সে অপরিচিত শব্দ শুনে, ইফ হি হিয়ার্স স্ট্রেঞ্জ নয়েজেস, তাহলে ইফ হি হিয়ার্স স্ট্রেঞ্জ নয়েজেস, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এটা যদি ঘটে, পরের কথাটা ঘটে, মাই ডগ অলওয়েজ ওয়েক্স মি আপ, তাহলে ইফ হি হিয়ার্স এ স্ট্রেঞ্জ নয়েজ, আমার কুকুরটা সবসময় আমাকে জাগিয়ে তোলে, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। যদি সে অপরিচিত শব্দ শুনে, সে অপরিচিত শব্দ শুনে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। মাই ডগ অলওয়েজ ওয়েক্স মি আপ, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে শর্তও সিম্পল প্রেজেন্ট টেন্স, শর্তের অধীনস্থ কথাটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এই কারণেই এই পুরো বাক্যটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের মূল কথাটা কি, ইফ ক্লজটা তো রিয়েল কন্ডিশনালের কারণে অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এবং তার অধীনস্থ কথাটা আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ সেটা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল অ্যাকশন হয়ে থাকে। আর এই কারণে এটাকে বলা হয় রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। উভয় পাশেই যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, উভয় পাশেই যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, এই জন্য এটাকে আরেক কারণে বলা হয় জিরো কন্ডিশনাল। কি বলা হয়? জিরো কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের আরেকটা নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। এই হচ্ছে রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। এখানেও অতীতে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় কিছু প্রশ্ন এসেছে, চলুন আমরা এগুলো দেখি কি কি প্রশ্ন এটার উপরে অতীতে এসেছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, soil covered lava lands usually support a normal forest dash enough water. সয়েল কভার্ড লাভা ল্যান্ডস, সয়েল কভার লাভা ল্যান্ডস যেগুলো আছে সেগুলো ইউজুয়ালি, সচরাচর, সাপোর্ট এ নর্মাল ফরেস্ট, একটা নর্মাল ফরেস্ট এখানে জন্মাতে পারে, এই ফরেস্টকে সাপোর্ট করে। পরের অংশটা দেখি কি আছে, ইফ দেয়ার ইজ, অর ইফ দেয়ার ইজ, দেয়ার হ্যাজ বিন, দেয়ার ইজ নো। তার মানে আমরা এখানে অপশনগুলোর দিকে তাকিয়ে গ্যাপটাতে বুঝতে পারতেছি যে এখানে হয়তো একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো একটা সেটিং কিছু হতে পারে। চলুন আমরা মিলাই সেটা। সয়েল কভার্ড লাভা ল্যান্ডস ইউজুয়ালি সাপোর্ট, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব। তাহলে এই অংশটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি, আমরা ফ্যাকচুয়াল, রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের প্যাটার্নগুলো আবারও দেখি। ইফ ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট, পরে ক্লজটাও কি হবে? সিম্পল প্রেজেন্ট। তাহলে যেহেতু এই ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, যেটা ফ্রি
অংশটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েই গেছে, তাহলে অবশ্যই পরের অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবার আসেন দেখি, সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হলে একটা শর্তওয়ালা কথা হবে। আর শর্তটা কিভাবে হবে? ইফ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ দেয়ার ইজ এটা মিলে, অর ইফ দেয়ার ইজ, ইফের সাথে আবার অর মিলে বাক্য হতে পারে না, এটা হবে না। ইফ দেয়ার হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট হবে না। ইফ দেয়ার ইজ নো, এটাও হবে না। সয়েল কভার লাভারের ফরেস্টকে সাপোর্ট করে যদি পানি না থাকে, পানি না থাকে বা থাকে একটা হতে পারতো যদি এখানে একটা দুইটা বাক্যকে জোড়া লাগানোর জন্য একটা কনজাংশন বা একটা এমন জাতীয় কিছু একটা থাকতো, কিন্তু এই দুইটার আগে কোনো কিছুই নাই, ইফ অথবা অন্য কোনো কনজাংশন কিছু থাকতো তাহলে দুইটা বাক্য জোড়া লাগতে পারতো। বাক্য দুটা বলতেছি কেন? কারণ এখানেও একটা ভার্ব আছে, আবার পরের বাক্য একটা ভার্ব দেখতে পাচ্ছি, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব। তাহলে দুইটা বাক্য, তাহলে দুইটা ক্লজকে জোড়া লাগানোর জন্য একটা ক্লজ মার্কার অথবা একটা কনজাংশন বা একটা কিছু থাকা দরকার। যে কারণে আমরা এই বাক্যটার মধ্যে একটা কনজাংশন দেখতে পাচ্ছি বা একটা কিছু দেখতে পাচ্ছি বা একটা দুটা বাক্য জোড়া লাগানোর জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি, এটার মধ্যে আছে কিন্তু এটা ভুল অবস্থায় আছে, অর ইফ হয় না, সাধারণ এই বাক্যের জন্য হতে পারে না। আর এই দুইটা তো নাই, আর এখানে টেন্সেরও পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এখানে দুটো যুক্তি মিলালাম। প্রথমটা হচ্ছে ফ্রি ক্লজ যেটা আছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, সেই অর্থ আমি বুঝে নিলাম পরের জায়গায় আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়তো হবে, কারণ অপশনের দিকে তাকিয়ে আমি দেখতেছি যে এখানে হয়তো কন্ডিশনাল সেন্টেন্সের একটা ফ্লেভার দেখা যাচ্ছে। তাহলে ইফ দেয়ার ইজ, অর ইফ দেয়ার ইজ, দেয়ার হ্যাজ বিন, দেয়ার ইজ নো, যেহেতু এইটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে পরের অংশটা ইফ ক্লজটাও হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কারণ আমরা জানি ফ্রি ক্লজটা, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে আগেরটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আগেরটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হয় তাহলে এইটা হবে না, এই তিনটার যে কোনো একটা হবে। এটা কেন হচ্ছে না? তার আগে কোনো মার্কার নেই, দুইটা বাক্য যুক্ত করার কোনো কিছুই নেই। আর ইফ দেয়ার ইজ, অর ইফ দেয়ার ইজ, এই দুইটার মধ্যে শুদ্ধ কোনটা? ইফ দেয়ার ইজ। তাহলে আমাদের এখানে ইফ দেয়ার ইজ যদি বলি তাহলে বাক্যটা শুদ্ধ হয়। সয়েল কভার্ড লাভারল্যান্ডস ইউজুয়ালি সাপোর্ট আর নর্মাল ফরেস্ট ইফ দেয়ার ইজ এনাফ ওয়াটার। এটাই হচ্ছে শুদ্ধ উত্তর এ। এটা ওয়ার্ল্ড ব্যাংকে এসেছিল স্পেশাল ক্যাডার অফিসার পদে 2018 সালে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা পরের প্রশ্নে যাই। Please give him medicine if his temperature will rise. Please give him medicine. যেহেতু আমি ইফ দেখতে পাচ্ছি এবং অপশনের দিকে তাকে ইফ আনলেস প্রতিটাতে দেখতে পাচ্ছি, তাহলে আমি বুঝতেই পারতেছি এখানে কন্ডিশনাল সেন্টেন্স টেস্ট করা হচ্ছে। প্রথম কাজ আমার শেষ। দ্বিতীয় কাজে আসি, কন্ডিশনাল সেন্টেন্স এখানে কোনটা তাহলে টেস্ট করা হচ্ছে, কোন কন্ডিশনাল? যেহেতু ফ্রি অংশটা, আমাকে আন্ডারলাইন অংশটার মধ্যে যা যা কাজ করার করতে হবে, চেঞ্জ করব, যা কিছু করব, কিন্তু ফ্রি অংশটা তো আমি হাত দিতে পারতেছি না। তাহলে এই অংশটা কোন টেন্স আছে? ইম্পারেটিভ সেন্টেন্স আছে। প্লিজ গিভ হিম মেডিসিনস, তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, এবং ফ্রি ক্লজটা, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্স যদি ফ্রি ক্লজটা হয় অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইফ ক্লজটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আমি আবারও কথাটা বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বুঝতে পারতেছি এটা কন্ডিশনাল সেন্টেন্স, তখনই আমরা ধরে নিব এটা কোন কন্ডিশনাল হতে পারে। যেহেতু ফ্রি ক্লজটা প্লিজ গিভ হিম মেডিসিন আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আর তাহলে আমি ধরতে পারতেছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এই প্যাটার্নে পড়তেছে। আর এই প্যাটার্নে যদি পড়ে তাহলে এটা রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। যেহেতু ফ্রি ক্লজটা প্লিজের মাধ্যমে আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আছে, তাহলে ইফ ক্লজটা অবশ্যই আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কারণ এটা রিয়েল কন্ডিশনাল। তাহলে ইফ ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হয়, উইল সমেত বাক্য হবে না, তাহলে এটা হচ্ছে না, এইটাও হবে না, এইটাও হবে না। আনলেস হিজ টেম্পারেচার রাইজেস, ইফ হিজ টেম্পারেচার রাইজেস, এই দুইটার মধ্যে। তো যেহেতু আনলেস হিজ টেম্পারেচার রাইজেস এটা তো হবেই না। যদি তার জ্বর না বাড়ে তাহলে মেডিসিন আর কি করতে দিবে? তাহলে এটা নাভূত কথা এটা হচ্ছে না। তাহলে উত্তর হবে কোনটা? ইফ।
প্লিজ গিভ হিম মেডিসিনস ইফ হিজ টেম্পারেচার রাইজেস, তাকে ওষুধ দিও যদি তার তাপমাত্রা বাড়ে। এই হচ্ছে শুদ্ধ কথা, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আছে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আমরা বুঝতেই পারতেছি এটা রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। আর রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের মধ্যে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স যে সাইডটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, তার আগের ক্লজটা ইফ ক্লজটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সের হবে। তার মানে এটা এখানে ফিউচার টেন্স আছে, এটা হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে উইলওয়ালা বাক্য হবে না, এইটাও হবে না, উড তো হবেই না। আমার বাকি থাকে কয়টা? দুইটা। বাকি থাকে কয়টা? দুইটা। এই দুইটা তো হচ্ছেই না, আমার দুইটা বাকি থাকে। তাহলে এইটা যদি বসাই বাক্যের অর্থের একটু পরিবর্তন হয়ে যায়। 3 নম্বর সি বসালে, 4 নম্বর বসালে বাক্যের অর্থটা ঠিক থাকে এবং এটা সুন্দর সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ হিজ টেম্পারেচার রাইজেস, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে শুদ্ধ কথাটা কি হচ্ছে? প্লিজ গিভ হিম মেডিসিনস ইফ হিজ টেম্পারেচার রাইজেস। তাহলে শুদ্ধ উত্তর হচ্ছে ডি। এটা এক্সিম ব্যাংকে এসেছিল ট্রেনি অফিসার পদে 2016 সালে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আসেন আমরা পরের আইটেমে যাই। পরের প্রশ্নে আমরা গেলাম, ইফ দ্য প্রাইস অফ টি ইনক্রিজেস, যদি চায়ের দাম বাড়ে, দ্য ডিমান্ড ফর সাবস্টিটিউট প্রোডাক্টস, বিকল্প প্রোডাক্টগুলোর চাহিদা, such as coffee is expected, কি will increase, to increase, has increased, to decrease। যদি চায়ের দাম বাড়ে তাহলে তার সাবস্টিটিউট প্রোডাক্টের দামও বাড়বে, এটাই আশা করা হয়। আচ্ছা, যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো দেখতে কোশ্চেনটা বুঝায়, কিন্তু আসলে এটা কন্ডিশনাল সেন্টেন্সের কোশ্চেন নয়। এখানে এটা একটা রাইট ফর্ম অফ ভার্বস। এখানে দেখা হচ্ছে, এইটাই টেস্ট করা হচ্ছে কিছু কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে, সেটা আমরা ধরতে পারি কিনা। আর আরেকটা জিনিস ধরতে পারি কিনা, এখানে বাক্যের এক্সপ্রেশন অনুসারে কোন ধরনের কথা আসবে। তাহলে if the price of tea increases, the demand for substitute products such as coffee is expected। যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্স না, এটা পুরো স্ট্রাকচারটাই কন্ডিশনাল সেন্টেন্সের, যদিও এখানে কন্ডিশনাল সেন্টেন্স টেস্ট করা হচ্ছে না, কিন্তু আমি এখানে এটা রেখেছি এই কারণে রাইট ফর্ম অফ ভার্বস একেবারে কন্ডিশনাল সেন্টেন্সের কাছাকাছি দিয়েও টেস্ট করা যায়, যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্সের টেস্ট নয়। এই জন্য একদম কাছাকাছি বলে এটা আমি রেখেছি, যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্সের টেস্ট নয়। If the price of tea increases, the demand for substitute products such as coffee is expected, আশা করা হয় কি বাড়বে, to increase। উত্তর হচ্ছে বি, expected। কিছু কিছু ভার্ব আছে যাদের পরে আরেকটা ভার্ব যখন আসবে ইনফিনিটিভ বসে, সেরকমই একটা ভার্ব হচ্ছে এক্সপেক্ট, তারপরে যেহেতু আরেকটা ভার্ব এসেছে তাহলে ওইটা হবে কি ইনফিনিটিভ। হি এক্সপেক্টস টু কমপ্লিট হিজ সেমিস্টার দিস ইয়ার, সে তার সেমিস্টারটা এই বছরই কমপ্লিট করতে আশা করতেছে। তাহলে এক্সপেক্ট টু প্লাস ভার্ব, আই এক্সপেক্টেড টু কাম আর্লিয়ার, আমি আগে আসতে আশা করেছিলাম, এরকম আর কি। তাহলে এক্সপেক্টেড পরে বসবে কি টু ইনক্রিজ ইনফিনিটিভ। ইফ দ্য প্রাইস অফ টি ইনক্রিজেস, দ্য ডিমান্ড ফর সাবস্টিটিউট প্রোডাক্ট সাচ এজ কফি ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ। ইস্টার্ন ব্যাংক এমটিও পদে এসেছিল 2007 সালে। এই হচ্ছে আমাদের রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল আমরা দেখলাম। আমি আবারও কথাটা রিপিট করি, রিয়েল কন্ডিশনালের ক্ষেত্রে ইফ ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল কথা তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এই জন্য তার অধীনস্থ কথা দুটো হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। চলেন আমরা পরের কন্ডিশনাল সেন্টেন্সে যাই। কোনটাতে যাব আমরা? এখন যাব আমরা, যেহেতু আমরা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল রিয়েল কন্ডিশনালের এতক্ষণের ব্যাখ্যায় দেখে ফেললাম, এখন আমরা যাব রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের ক্ষেত্রে। রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল যেটা, সেটারই আমরা এখন ব্যাখ্যা করব ইনশাল্লাহ। তাহলে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল যেটা একটু আগে দেখলাম, রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল, এটার গ্রামার স্ট্রাকচারটা কি হবে? রিয়েল কন্ডিশনাল বলতে তো ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবেই,
রিয়েল কন্ডিশনাল বলতে ইফ ক্লজ তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু ফিউচার পসিবল বোঝাতে এটার সচরাচর কথা বোঝাচ্ছে না, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের মতো। এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। আমি আগেই বলেছি রিয়েল কন্ডিশনাল বললেই ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ইফ ক্লজ সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু এবারে তার অধীনস্থ কথাটা কি? ফিউচার পসিবল। তার মানে এই কাজটা ঘটলে এইটা ঘটবে, ফিউচার পসিবল, ঘটবে। উইল দিয়ে বললেও ভবিষ্যৎ মিন করে, ঘটবে। ঘটতে পারে, এটাও ভবিষ্যৎ। ঘটতেও পারে, সম্ভাবনা, এটাও ভবিষ্যৎ মিন করে। মাস্ট তো অবশ্যই ভবিষ্যৎ মিন করে, অবশ্যই ঘটবে, এটাও ভবিষ্যৎ। তার মানে ফিউচার পসিবল এক্সপ্রেস করা যায় চারটা মডেলের মাধ্যমে: উইল, ক্যান, মে, মাস্ট। ফিউচার পসিবল এক্সপ্রেস করা যায় চারটা মডেলের মাধ্যমে: উইল, ক্যান, মে, মাস্ট। আর মোডালের পরে আমরা তো জানি মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। মোডালের পরে যে ভার্ব আসবে সেই ভার্বটার বেস ফর্ম হয়, সিম্পল ফর্ম হয়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমি আবারও বলি, রিয়েল কন্ডিশনাল যেহেতু ইফ ক্লজটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স হবেই, আর তার অধীনস্থ কথাটা এবার হবে ফিউচার পসিবল। আর ফিউচারের পসিবিলিটি মিন করে এক্সপ্রেস করা যায় চারটা মোডালের মাধ্যমে: উইল, ক্যান, মে, মাস্ট। আর তারপরে ভার্বের বেস ফর্ম হবে চারটার পরেই। আসেন দেখি ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা দেখি, তাহলে তার অর্থটা আমরা ইজিলি ধরতে পারবো। ইফ আই ডু, ইউ ডু। যদি আমি করি তাহলে তুমি করবে, উইলের কথা। যদি আমি করি, ইফ আই ডু, ইউ ক্যান ডু। যদি আমি করি তাহলে তুমি করতে পারো। ইফ আই ডু, ইউ মে ডু। যদি আমি করি তাহলে তুমি করতেও পারো, এটাও ভবিষ্যৎ। তুমি করতে পারো, তোমার এবিলিটি হতে পারে এটা করার, এটাও ভবিষ্যৎ। ইফ আই ডু, ইউ মে ডু। যদি আমি করি তাহলে তুমি করতেও পারো, ভবিষ্যতে ঘটতেও পারে, এটাও ভবিষ্যৎ। ইফ আই ডু, ইউ মাস্ট ডু। যদি আমি করি তাহলে তুমি অবশ্যই করবে। তাহলে ইফ ক্লজটার পরের অংশটা ইউ মাস্ট ডু, এটাও ভবিষ্যৎ। তার মানে ইফ ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর পরের কথাটা ফিউচার পসিবিলিটি মিন করার জন্য চারটা মোডালে হতে পারে: উইল, ক্যান, মে, মাস্ট। আর মোডালের পরে ভার্বে সবসময় কোন ফর্ম হয়? বেস ফর্ম। তাহলে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ প্যাটার্নগুলি কি? রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন হচ্ছে চারটা, ভালোভাবে মনে রাখবেন। ইফ আই ডু, ইউ ডু। যদি আমি করি তাহলে তুমি করবে। ইফ আই ডু, ইউ ক্যান ডু। যদি আমি করি তাহলে তুমি করতে পারো। ইফ আই ডু, ইউ মে ডু। যদি আমি করি তাহলে তুমি করতেও পারো। ইফ আই ডু, ইউ মাস্ট ডু। যদি আমি করি তাহলে তুমি অবশ্যই করবে। এই চারটা মডেলের বাইরে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের কোনো স্ট্রাকচার হতে পারে না, হবেও না। চলুন আমরা এগুলোর উদাহরণ দেখি। ইফ আই হ্যাভ টাইম, আই উইল গো শপিং উইথ ইউ। যদি আমার সময় থাকে অথবা যদি আমি সময় পাই, সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন সিম্পল প্রেজেন্ট টেন্স? কারণ রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল হইলে অবশ্যই ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তবে তার অধীনস্থ কথাটা আর সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, যেহেতু এটা ফিউচার পসিবল মিন করতেছে। এখানে উইল দিয়ে কথা আসছে, এই বাক্যটা উইলের মাধ্যমে বানানো হয়েছে। কিভাবে? আমি তোমার সাথে শপিংয়ে যাব। তাহলে যদি আমি সময় পাই, ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে, আই উইল গো শপিং উইথ ইউ। তাহলে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের ক্লজটা দ্বারা ভবিষ্যতের পসিবিলিটি মিন করতেছে, এই জন্য হচ্ছে এটা রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। ইফ হি গেটস দ্য লিভ, হি উইল গো টু হিজ ভিলেজ হোম। যদি সে ছুটি পায় তাহলে সে তার গ্রামের বাড়ি যাবে। ইফ হি গেটস লিভ, সিম্পল প্রেজেন্ট টেন্স, হি গেটস, সাবজেক্ট প্লাস ভার্ব। হি উইল গো টু হিজ ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়ি যাবে। ছুটি পেলে গ্রামের বাড়ি যাবে, শর্তের অধীনস্থ কথাটা ভবিষ্যৎ মিন করতেছে, এই জন্য এটা রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ ক্যান ম্যানেজ আ জব দিস ইয়ার। ম্যানেজ হবে, এটা ভুল লেখা হয়েছে, ম্যানেজ আ জব দিস ইয়ার। যদি তুমি কঠোর পরিশ্রম করো, তুমি অবশ্যই একটা চাকরি ম্যানেজ করতে পারো, সম্ভাবনা আছে তোমার ম্যানেজ করা, তোমার এবিলিটি হতে পারে ম্যানেজ করার জন্য যদি তুমি কঠোর পরিশ্রম করো। তার মানে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর তুমিও ম্যানেজ করতে পারো, তোমার এবিলিটি আছে, তোমার একটা চাকরি ব্যবস্থা হতে পারে, এই জন্য এটাও দ্বারা ফিউচার মিন করতেছে। কারণ এখনো তো তার চাকরিটা হয় নাই, যদি সে পরিশ্রম করে তাহলে চাকরিটা হবে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি একটা চাকরি ম্যানেজ করতে পারো, তার মানে চাকরিটা তোমার ভবিষ্যতে ম্যানেজ হতে পারে যদি তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, পরেরটাও ভবিষ্যৎ মিন করতেছে, এই জন্য এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। সাম ট্যাক্স রেটস মে গো আপ,
if the inflation rate rises this year. যদি ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি হার এবছর বেড়ে যায়, ইনফ্লেশন রেট এটা হচ্ছে সাবজেক্ট, বেড়ে যায় ভার্ব, রাইজেস সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে কি কিছু কিছু করের হার বেড়ে যেতেও পারে, ভবিষ্যতের কথা, এখনো বাড়ে নাই, যেতেও পারে যদি ইনফ্লেশন রেট বেড়ে যায়। তার মানে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তার অধীনস্থ যে কথাটা সাম ট্যাক্স রেটস মে গো আপ, বেড়ে যেতেও পারে, ভবিষ্যতে ঘটতে পারে, এই জন্য এটা ফিউচার পসিবল, এই জন্য এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। এখানে ইফ ক্লজটা পরে আছে আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, তার মানে তার অধীনস্থ কথাটা আগে আছে। We will participate in the competition if we get the invitation. যদি আমরা দাওয়াত পাই তাহলে আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করব। তাহলে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করব যদি আমরা দাওয়াত পাই, তাহলে পরের অংশটাও কি ফিউচার পসিবল মিন করতেছে। ইফ ক্লজটা ঘটলে পরের কাজটা ঘটবে, তাহলে এটা রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স আই উইল প্লে চেস উইথ ইউ। যদি আমার মাথা ব্যথা চলে যায় তাহলে আমি তোমার সাথে দাবা খেলবো। ইফ মাই হেডেক সাবজেক্ট, ডিসঅ্যাপিয়ার্স ভার্ব, এটা হচ্ছে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এটা ঘটলে কি ঘটবে, আই উইল প্লে চেস উইথ ইউ, আমি তোমার সাথে দাবা খেলবো। তাহলে আমার মাথা ব্যথা চলে গেলে খেলবো, আর না চলে গেলে খেলবো না, এই ধরনের কথা মিন করতেছে। তাহলে ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেহেতু রিয়েল কন্ডিশনাল, আর এটা ঘটলে যেহেতু পরের কাজটা ঘটবে, আই উইল প্লে চেস উইথ ইউ, এটা ফিউচার পসিবল, এই জন্য এটাই হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। ইফ শি প্র্যাকটিসেস রেগুলারলি শি ক্যান প্লে ভেরি ওয়েল। যদি সে নিয়মিত প্র্যাকটিস করে তাহলে সে ভালো বাজায়। শি প্র্যাকটিসেস, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এটা হলে সে ভালো বাজাতে পারে, এটা দ্বারাও ভবিষ্যৎ মিন করতেছে। প্র্যাকটিস করলে বাজাতে পারে, না প্র্যাকটিস করলে বাজাতে পারে না, এটার তুলনায় এটা ভবিষ্যৎই, এই জন্য হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। ইফ ক্লজের তুলনায় পরের ক্লজটা ফিউচার থাকে, এদিক দিয়েও চিন্তা করলে এটা বোঝা যায়। ইফ হি গেটস দ্য নিউজ হি উইল ইমিডিয়েটলি ইনফর্ম আস। যদি সে খবরটা পায় তাহলে সে অতি সত্বর আমাদেরকে জানাবে। ইফ হি গেটস দ্য নিউজ, হি গেটস সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ হি গেটস দ্য নিউজ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা ঘটলে কি ঘটবে, পরের কাজটা ঘটবে, সেটা কি হি উইল ইমিডিয়েটলি ইনফর্ম আস। তার মানে এটা ঘটলে এটা ঘটবে, এটার তুলনায় এটা ফিউচার। তার মানে ইফ ক্লজটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আর পরেরটা যেহেতু ঘটবে, ভবিষ্যতের কথা মিন করতেছে, এই জন্য ফিউচার পসিবল, এই জন্য এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। এই হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা একটু স্ট্রাকচারগুলো এক নজরে আবার দেখি। এখানে আমরা স্ট্রাকচারগুলো আবার এক নজরে দেখতে পাচ্ছি। সেটা কি, রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল স্ট্রাকচার কি ছিল, ইফ আই ডু, ইউ ডু, উভয় পক্ষী ইফ ক্লজ সিম্পল প্রেজেন্ট, পরে ক্লজটাও সিম্পল প্রেজেন্ট। ফিউচার পসিবলের বেলা আমরা কি দেখলাম, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট, পরে ক্লজটা কি হবে, ইউ উইল ডু, ইউ ক্যান ডু, ইউ মে ডু, ইউ মাস্ট ডু। 4 ধরনের বাক্য হতে পারে, উইল, ক্যান, মে, মাস্ট। এটাই হচ্ছে ফিউচার পসিবল রিয়েল কন্ডিশনাল। আরও একটা কথা মনে করিয়ে দিই, রিয়েল কন্ডিশনাল হলেই ইফ ক্লজটা কোন টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট। ইফ ক্লজটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আর পরের অধীনস্থ কথাটা আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের বেলায়, আর রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের বেলায় পরের ক্লজটা দ্বারা ভবিষ্যতের কথা মিন করবে। ইউ উইল ডু, ইউ ক্যান ডু, ইউ মে ডু, ইউ মাস্ট ডু। তুমি করবে, তুমি করতে পারো, তুমি করতে পারো, তুমি অবশ্যই করবে। এই ছিল আমাদের রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল এবং ফিউচার পসিবলের স্ট্রাকচারগুলো এক নজরে। আসেন দেখি ফিউচার পসিবলের বেলা যেগুলো আমরা এতক্ষণ যাবত দেখলাম, এখানে অতীতে কি কি প্রশ্ন আসছে একটু দেখি। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে, ইফ আ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারিলি লুজ ইটস কালার। যদি একটা রুবিকে হিট দেওয়া হয়, রুবি হচ্ছে এক ধরনের পাথর, এই পাথরটাকে যদি হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারিলি, এটা ড্যাশ সাময়িকভাবে তার রং হারায়। এখন আসেন দেখি
ইফ আ রুবি ইজ হিটেড, আমি আগেই বলেছি যে যখন আমরা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল পড়তেছিলাম তখন আমি বলেছি যে অংশটা দেয়া থাকবে ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে ধরে নিতে হবে এটা কোন কন্ডিশনাল আর কি টেস্ট করা হচ্ছে, আর মিসিং অংশে বা কারেকশনের অংশে কি দিয়ে কারেক্ট করতে হবে বা কি বসিয়ে কারেক্ট করতে হবে। ইফ আ রুবি ইজ হিটেড, এটা ইফ ক্লজটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। রুবি ইজ হিটেড সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স। আর ইফ ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, পরে ক্লজটা কি হতে পারে? আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার পসিবল এমন বাক্য মিন করতে পারে। এক কথায় যদি বলি, ইফ ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে হয় আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে পরের ক্লজটা, অথবা উইল, ক্যান, মে, মাস্টের বাক্য হবে। যেহেতু এইখানে বাক্যের অর্থ দেখে আমরা বুঝতে পারতেছি ইফ আ রুবি ইজ হিটেড, যদি একটা রুবিকে হিট দেওয়া হয় তাহলে ইট, এটার পরেরটা কি হতে পারে? ফিউচার পসিবল হতে পারে অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হতে পারে। তার মানে কি ফিউচার পসিবল যদি মিন করে অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হতেও পারে ধরে নেই, তাহলে উড হবে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স মিন করতে পারে না। উইলটা হতে পারে ইট ডাজ টেম্পোরারিলি লুজ ইটস কালার, এটা টেম্পোরারিলি তার কালার হারায়, এইটাও হতে পারে। আর এটা হবে না, কারণ হ্যাজের পরে এখানে ভার্বের কোনো ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা হ্যাজটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করারও কোনো ক্ষেত্র এখানে নাই। তাহলে এখানে দুটো হতে পারে। ইফ আ রুবি ইজ হিটেড, যদি একটা রুবিকে তাপ দেওয়া হয়, এইটা টেম্পোরারিলি তার কালার হারায়, অথবা এটা টেম্পোরারিলি তার কালার হারাবে। এখানে আমাদের দুইটা কথাই কিন্তু অর্থপূর্ণ হয়। এখানে ভালোভাবে খেয়াল করেন, একটা রুবি যদি হিট দেওয়া হয় এটা তার কালারকে সাময়িকভাবে হারাবে, আর একটা রুবিকে যদি হিট দেওয়া হয় এটা তার কালারকে সাময়িকভাবে অবশ্যই হারায়। তাহলে আমরা অবশ্যই জোরের কথাতে আর না গেলাম, নর্মাল কথাতে থাকি, সেটা হচ্ছে ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার, এটা তার কালারটা সাময়িকভাবে হারাবে। যদি তাপ দাও এটা সাময়িকভাবে তার কালারটা হারাবে। আরেকটা হচ্ছে যদি তাপ দাও, এটা ডাজ দিয়ে বললেও কিন্তু বাক্যটা হয় ইট ডাজ টেম্পোরারি লুজ ইটস কালার, এটা তার কালারটাকে সাময়িকভাবে অবশ্যই হারায়। এদিক দিয়েও কথাটা হয়। যেহেতু আমরা দুইটাই যেহেতু হয়, স্বাভাবিকভাবে যেটা সুন্দর আমরা এটাই নিলাম, সেটা হচ্ছে বি। এটা 18 BCS এসেছিল। সংস্থাপন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2007 সালে এসেছিল। মাধ্যমিক সহকারী শিক্ষক 2008 সালে এসেছিল। চলেন আমরা পরের প্রশ্নে যাই। If he dash on telling lies, nobody will believe a word he says. If he dash on telling lies, nobody will believe a word he says. এবার আসেন দেখি, এখানে বোঝাই যাচ্ছে একটা ইফ ক্লজ আছে। এইখানে আমাদের কারেকশনের কাজ করতে হবে যেহেতু ড্যাশ আছে। পরের অংশটার দিকে তাকিয়ে তো দেখি এটা কি, এটা কোন ধরনের বাক্য? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, তার মানে এখানে এটা পড়তেছে না। এটা কিসের মধ্যে পড়তেছে? নবডি উইল বিলিভ, এটা ফিউচার পসিবল, ফিউচার পসিবলের মধ্যে পড়তেছে, ফিউচার পসিবল এটার মধ্যে পড়তেছে। তাহলে নবডি উইল বিলিভ এখানে আছে। তাহলে এই পাশে যদি নবডি উইল বিলিভ ফিউচার পসিবল থাকে, তাহলে আগের অংশটা অবশ্যই কোন টেন্স? বোঝাই যাচ্ছে এটা রিয়েল কন্ডিশনাল। ফ্রি অংশটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু উইল বিলিভ আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল। আর রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের ক্ষেত্রে ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবার আসেন দেখি, যেহেতু আমরা বুঝিয়ে গেলাম ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তাহলে কোনটা কোনটা হতে পারে না আগে বাদ দিই। হিয়ের পরে কি গো হয়? কখনো হবে না। উইল গো হবে? হবে না। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, উইল এখানে আসবে না, ভবিষ্যতের কথা মিন করবে না, ফিউচার ইনডিফিনিটে যাবে না। তাহলে কন্টিনিউয়াস গোজ, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। হি কন্টিনিউয়াসও হয়, হি গোজ হয়। এখন কন্টিনিউ কথার অর্থ কি? কন্টিনিউ চালিয়ে যাওয়া, কন্টিনিউ। এটার সিনোনিমাস কথা হচ্ছে গো অন, চালিয়ে যাওয়া। কন্টিনিউ কথার সিনোনিমাস অর্থ হচ্ছে গো অন। কন্টিনিউ অর্থ যে কথা, গো অন সে কথা। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, আর গো অনও চালিয়ে যাওয়া। কন্টিনিউর সাথে আরেকটা অন দিতে হয় না। কন্টিনিউ দ্য ওয়ার্ড ইটসেলফ মিন্স চালিয়ে যাওয়া। তাহলে কন্টিনিউ যদি ব্যবহার করি তাহলে অনটা থেকে যায়, তার মানে এটা হবে না। তাহলে
গো যদি ব্যবহার করি, দ্যাট মিন্স হিয়ার জন্য গোজ যদি ব্যবহার করি, তাহলে এই অনটা কাজে লাগে। তাহলে আমাদের শুদ্ধ উত্তর হবে সি। ইফ হি গোজ অন টেলিং লাইস, যদি সে মিথ্যা বলা চালিয়ে যায়, নবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ, সে যে বলে একটা কথাও কেউ বিশ্বাস করবে না। তাহলে শুদ্ধ উত্তর হচ্ছে সি। এটা সমাজসেবা অধিদপ্তরে এসেছিল 2006 সালে। আসেন দেখি আমরা পরের প্রশ্নে যাই। If the price is low, the demand is increased, will be increased, would be increased, will increase. If the price is low, যদি দাম কম হয়, দাম কম থাকে, যদি দাম কম হয়, if the price is low, তাহলে if ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তার মানে রিয়েল কন্ডিশনাল। এখন পরেরটা দেখি কি হতে পারে। দ্য ডিমান্ড ইজ ইনক্রিজড, ডিমান্ড বাড়ে, দ্য ডিমান্ড ইজ ইনক্রিজড, ডিমান্ড বাড়ে। ইফ দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড উইল বি ইনক্রিজড, ডিমান্ড বাড়ানো হবে, এটা হবে না। উড তো হবেই না, কারণ ইফ ক্লজটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এটা রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনালের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কখনো উড দিয়ে হয় না, হয় সিম্পল প্রেজেন্ট টেন্স হয় অথবা উইল, ক্যান, মে, মাস্ট দিয়ে হয়। তাহলে উড হবে না। আর উইল বি কেন হবে না? উইল বি, ডিমান্ড উইল বি ডিক্রিজ, প্রাইস ইজ লো, যদি প্রাইস কমে যায়, ডিমান্ড ডিক্রিজ, ডিমান্ডকে ডিক্রিজ করা হবে। ডিমান্ড উইল বি ডিক্রিজ, ডিমান্ডকে ডিক্রিজ করা হয় না, ডিমান্ড অটোই, এটা ওটা অটো, ডিমান্ড কমে যায়। তাহলে ডিমান্ড উইল বি ডিক্রিজ, ডিমান্ডকে যদি প্রাইস লো হয়, ডিমান্ডকে ডিক্রিজ করা হবে, এটা হয় না, প্যাসিভ সেন্স এটা যাবে না। তাহলে ডিমান্ড ইজ ডিক্রিজ, এটাও হবে না। তাহলে শুদ্ধ উত্তর হচ্ছে ডি। সুন্দর কথা। ইফ দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড উইল ডিক্রিজ, ডিমান্ড কমে যাবে। ইফ দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড উইল ডিক্রিজ। প্যাসিভ এক্সপেক্টে নেওয়ার এটার কোনো দরকার নেই। তাহলে উত্তর হচ্ছে ডি। ইফ দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড উইল ডিক্রিজ। এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল, উইল দিয়ে বাক্য, উইল মডেলের মাধ্যমে তৈরি বাক্য। ইফ দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড উইল ডিক্রিজ। এটা জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক পদে 2006 সালে এসেছিল। এই ছিল আমাদের রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের ক্ষেত্রে কি কি প্রশ্ন আগে এসেছে সেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে দুটো ভাগ, রিয়েল কন্ডিশনাল এবং আনরিয়েল কন্ডিশনাল, এই দুটো ভাগের ক্ষেত্রে শুধু রিয়েল কন্ডিশনাল নিয়ে আমরা আলোচনা করলাম এবং তার দুটো অংশ, একটা হচ্ছে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, ফিউচার পসিবল, এগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা খুব অল্পতে যদি সামারাইজ করি, আমরা দুটো কথা বলি। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনালের দুটো অংশ থাকে, ফ্যাকচুয়াল এবং ফিউচার পসিবল, যেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। আর ফ্যাকচুয়াল এবং ফিউচার পসিবলের ক্ষেত্রে ইফ ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের ক্লজটা আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর ফিউচার পসিবলের ক্ষেত্রে ইফ ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশটা উইল, ক্যান, মে, মাস্ট, এই চারটা মডেলের মাধ্যমে তৈরি বাক্য হবে। আর আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রিয়েল কন্ডিশনালের ক্ষেত্রে ইফ ক্লজ সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স, আর পরের ক্লজটা যেটা ফ্রি ক্লজ সেটা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের ক্ষেত্রে আরেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর ফিউচার পসিবলের ক্ষেত্রে উইল ডু, ক্যান ডু, মে ডু, মাস্ট ডু এর মাধ্যমে গঠিত বাক্য, যেগুলো দ্বারা ভবিষ্যৎ মিন করে। এই ছিল আমাদের রিয়েল কন্ডিশনাল নিয়ে কথা। এটা ছিল কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম ভিডিও। আমরা আগেই বলেছি, প্রথম ভিডিওতে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের রিয়েল কন্ডিশনাল, দ্যাট মিনস ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল এবং ফিউচার পসিবল, এই সাইডটা নিয়ে আলোচনা করব। আশা করি এতক্ষণের আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন। আমরা রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালগুলো আলোচনা করলাম। পাশাপাশি এই দুটোর উপর অতীতে বিসিএস এবং ব্যাংক উভয় ক্ষেত্রে বা অন্যান্য চাকরি পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছে গত 12-14 বছরে, সেগুলো আমরা আপনাদের দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যার ও দুটি অংশ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, একটা হচ্ছে পাস্ট। অতীতে এই দুটাতেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
এই ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।